করা হয় সেটা হচ্ছে যে মেম্বার্স অফ দ্য কোম্পানি, মানে শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট। সাকসেস বলতে মেইনলি ফোকাস করা হয় হচ্ছে শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট। তো এখন এই যে শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট বাদ দিয়ে অন্য যেগুলা থাকে, যে লং টার্ম কনসিকুয়েন্স, তারপরে এমপ্লয়িজ, তারপরে বিজনেস রিলেশনশিপ উইথ সাপ্লায়ার্স, কাস্টমার্স অ্যান্ড আদার্স, তারপরে কমিউনিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, তারপর মেনটেনিং এ রিপুটেশন ফর হায়ার স্ট্যান্ডার্ড অফ বিজনেসের যে রিপুটেশনটাও একটা ফ্যাক্টর। এই যে জিনিসগুলা, এগুলাকে আবার কম্বাইনলি যেটা বলে সেটা হচ্ছে স্টেক হোল্ডার্স ইন্টারেস্ট। ঠিক আছে, স্টেক হোল্ডার্স ইন্টারেস্ট। এই জন্য দুইটা জিনিস একটু ইয়েতে আসে, যে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রেও সেম জিনিসটাই, যে কর্পোরেট গভর্নেন্সের জন্য যখন এক্সিকিউটিভ ডিরেক্টরসরা এবং তাদেরকে যখন মনিটর করবে নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, তখন কোন ইন্টারেস্টটা আসলে কাদের ইন্টারেস্টটা বেশি ফোকাস করা হবে, এই দুইটার জন্য দেখা যায় যে আসেই এই দুইটার ইস্যু। তার দুইটা মোটামুটি একই ম্যাটেরিয়ালস। এখানে কিছু নতুন থিওরি আছে, এইগুলা সহ এবং 172-তে যে ফ্যাক্টরস গুলো দেখা হবে, এগুলো তো আমরা জানি যে কি কি ফ্যাক্টরস দেখা হবে, এবং ক্রেডিটরদের ইন্টারেস্টটা আসলে প্রথমে দেখা লাগবে না। যখন কোম্পানি ইনসলভেন্ট হয়ে যাবে তখন ক্রেডিটরসরা চলে আসবে হচ্ছে ফোর ফ্রন্টে, তখন ক্রেডিটরদের ইন্টারেস্ট দেখতে হবে ডিরেক্টরের। এই যে 172, এটা ডিউটিটা কি, তারপরে হচ্ছে সাকসেস অফ দ্য কোম্পানি বলতে আসলে কি বোঝায়, যে টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি, এটা হচ্ছে মেইন থিম। এবং যে ডিরেক্টরের ডিউটি হচ্ছে দ্য ওয়ে হি কনসিডার্স, মানে টেস্টটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, ইন গুড ফেথ তাকে এমন ভাবে দায়িত্ব পালন করতে হবে যে দায়িত্বটা, যেই কাজটা কোম্পানির জন্য সাকসেস নিয়ে আসবে। হ্যাঁ, এবং এই ফ্যাক্টরস গুলো হচ্ছে এখানে বলা আছে এ বি সি ডি ই এফ। এর মধ্যে এফ এ বলা আছে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট, আর বাকিগুলো সবই হচ্ছে স্টেক হোল্ডার। এখন এই যে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার অ্যান্ড শেয়ার হোল্ডার, এটা রিলেটেড যে থিওরি গুলা, এগুলো আমাদেরকে একটু মেনশন করতে হয়। যে সাকসেস অফ দ্য কোম্পানি বলতে কি বোঝায়, এবং এখানে টু ডিফারেন্ট থিওরিজ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখন কারেন্ট এসএতে এক্সামিনারের ডিমান্ড হচ্ছে তুমি দুইটাকে ডিসকাস করো, শেয়ার হোল্ডার প্রাইমেসি বলতে কি বোঝায় আর প্লুরালিজম বলতে কি বোঝায়, মানে অন্যান্য ফ্যাক্টরস গুলা দেখা। হ্যাঁ, তো শেয়ার হোল্ডার্স প্রাইমেসি, এটার ডেফিনেশন, তারপরে আর্গুমেন্টস কি ফর শেয়ার হোল্ডার প্রাইমেসি, যে শেয়ার হোল্ডারদেরকেই কেন প্রায়োরিটি দিতে হবে, কেন তোমার প্রফিট ম্যাক্সিমাইজেশনটাই হবে হচ্ছে গিয়ে ডিরেক্টরের মেইন গোল। যেটাই হোক না কেন, সাপ্লায়ার ক্ষতিগ্রস্ত হোক, এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত হোক, যেটাই হোক না কেন, প্রফিট বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা রিসেন্ট যে কেসটা, মানে পোস্ট অফিস লিমিটেডের যে কেসটা লাস্ট ক্লাসে আপলোড করা হয়েছিল, এটাও এটার একটা বিরাট এক্সাম্পল, যে শুধুমাত্র শেয়ার হোল্ডারদেরকে প্রাইমেসি দিলে অন্যান্য জিনিসগুলা ব্যাডলি এফেক্টেড হতে পারে। সেইখানে তুমি একটু একাডেমিক ওপিনিয়ন যেগুলো আছে এগুলা যদি মেনশন করা যায় খুবই ভালো হয়। এখানে অনেকগুলা একাডেমিক ওপিনিয়ন আছে ইন ফেভার অফ শেয়ার হোল্ডার প্রাইমেসি, এবং আর্গুমেন্ট এগেইনস্ট শেয়ার হোল্ডার প্রাইমেসি, যে এক্সেসিভ দিলে কি হয়, এখানে তুমি অ্যাড দ্য নিউ কেস পোস্ট অফিস লিমিটেড কেস। আর প্লুরালিজম বলতে যেটা বোঝাচ্ছে আদার স্টেক হোল্ডারদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করতে হবে। এটার ফেভারে কি, এটার তোমার আর্গুমেন্টস ফর প্লুরালিজম, এটার ফেভারে আর্গুমেন্টস গুলা কি কি, এখানেও তোমার একাডেমিক ওপিনিয়ন, অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন দেওয়া আছে। ঠিক আছে, একাডেমিক ওপিনিয়ন গিভেন হিয়ার, এখানে অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন আছে। ঠিক আছে, এখানে
তোমার 6-7টা রিজন মেনশন করা আছে আর্গুমেন্টস ফর, এবং আর্গুমেন্ট এগেইনস্ট প্লুরালিজম, যে যারা স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট নিয়ে মাথা ঘামাতে চায় না তাদের আর্গুমেন্টসটা কি। তারা বলতে চায় যে শেয়ার হোল্ডাররা যেহেতু শেয়ার কিনেছে, তারা ইনভেস্টার, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। রিসেন্ট কোশ্চেনে যেহেতু এটা বারবার আসতেছে, এটা বলছে। আর এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে থার্ড থিওরি। যে আরেকটা গ্রুপ যেটা বলে যে শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট দেখতে হবে এবং স্টেক হোল্ডারদেরকে দেখতে হবে, দুইটাই ব্যালেন্স করতে হবে। এটা এই থিওরির নাম হচ্ছে এনলাইটেন্ড শেয়ার হোল্ডার ভ্যালু। তার মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন এর উপরে তখনই ফোকাস করা যাবে যদি আদার ফ্যাক্টরস, সাপ্লায়ার্স, ক্রেডিটার্স, এমপ্লয়ি, এনভায়রনমেন্ট, কমিউনিটি, রিপুটেশন সবকিছু মেনটেন করে যদি তোমার এই প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়। আদারওয়াইজ শুধু শেয়ার হোল্ডারের উপর প্রায়োরিটি দেওয়া যাবে না, এটা লং টার্ম ইন্টারেস্ট এফেক্টেড হতে পারে। এই কারেন্ট থিওরি যেটা, এটার ফরে এবং এগেইনস্টে আর্গুমেন্ট কি, যে কোন কোন ফ্যাক্টরস কনসিডার করতে হবে আন্ডার এনলাইটেন্ড শেয়ার হোল্ডার ভ্যালু। ঠিক আছে, লং টার্ম, তারপরে এমপ্লয়িজ, এই সবগুলো জিনিস ব্যালেন্স করতে হবে। হাউ দ্য ডিউটি ইজ এনফোর্সড, এই সবগুলো জিনিস ব্যালেন্স করে তারপরে তোমার কাজ করতে হবে। তখন আমরা বলবো যে ডিরেক্টর কমপ্লাই করেছে উইথ 172, যে হি টুক দ্য ডিসিশন অথবা হি তোমার মেড দ্য পলিসি টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত দিলেই তোমার জন্য এনাফ হয়ে যাবে ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তারপরে কিছু এক্সট্রা কিছু চাইলে তুমি আরো কিছু অ্যাড করতে পারো। ফার্দার ম্যাটেরিয়ালস এখানে আছে, ফার্দার ম্যাটেরিয়ালস। তবে এটা হলে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, তুমি 18 পর্যন্ত খেয়াল রাখলেই চলবে। ঠিক আছে, এটা হচ্ছে আরো অ্যাডভান্স, মানে তুমি 25-18 পাওয়ার মতো ফার্দার কিছু ম্যাটেরিয়ালস আছে। হ্যাঁ, ওইটাই সেমই, কিন্তু আমি কিছু আপডেটেড একাডেমিক ওপিনিয়ন, মানে এটাকে আগে দিয়েছিলাম কিনা তোমাদের মনে হয় আগে দেওয়া ছিল, গ্রুপে থাকার কথা আর কি। ঠিক আছে, তো এটা স্লাইড 2 to 19 এতটুকু পর্যন্ত দেখলেই তোমার এটা হয়ে যাবে আর কি। আর বাকি ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে 20 নাম্বার পেজ থেকে, সেটা এক্সট্রা। রিসেন্ট চেঞ্জেস ইন ইউকে ল, এটা তুমি চাইলে অ্যাড করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। তারপরে এক্সটেন্ড, কমপ্লাই এন্ড এক্সপ্লেইন টু অল কোম্পানিজ। পালমার হচ্ছে একটা কোম্পানি ল এর রাইটার, তো ওনার কিছু একাডেমিক ভিউ আছে। তারপর কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, যে এখন যখন কর্পোরেট গভর্নেন্স কোড করা হবে তখন কিছু জিনিস কম্পালসারিলি কমপ্লাই করতে হবে। তারপরে কি এন্ড ইকবাল তাদের একটা আর্টিকেল, এবং এটা তাদের একাডেমিক ওপিনিয়ন। তারপরে সাম কনসার্নস, তারপরে এম্পিরিক্যাল স্টাডি, এরকম কয়েকটা পালমার্স কোম্পানি ল থেকে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। আমার মনে হয় 2 to 19 এর যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এটা তুমি ইজিলি চাইলে ফলো করে এই এসেটা একটু এনরিচ করতে পারবা। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা আগে সেটা করে ফেলছো তারা শুধু একাডেমিক ওপিনিয়ন গুলো অ্যাড করো, আর যারা এখনো পর্যন্ত করো নাই তারা এটা করে নিলে ভালো হবে। অ্যাটলিস্ট এই থিওরি যেটা আছে, শেয়ার হোল্ডার প্রাইমেসি এবং প্লুরালিজম যে থিওরি, আর দুইটার মাঝামাঝি যেটা আসছে এনলাইটেন্ড শেয়ার হোল্ডার ভ্যালু, এটা অ্যাড করতে হবে আর কি। আচ্ছা, অন্য কারো কি বোর্ড দেখতে সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন একটু গ্রুপে এটা একটু ম্যাটেরিয়ালসটা একটু দিয়ে নিই, তারপরে আমরা কোয়েশ্চেন সলভিং এ আসি। এটা আমি প্রায় দেখলাম যে এটা যেহেতু আসতেছে, আমাদেরকে এটা কভার না করলে অসুবিধা হয়ে যাবে থিওরিটা মেনশন না করলে। এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে সেকশন 172 and corporate governance, CG and section 172.
CA 2006 shareholder versus stakeholder. তাহলে গ্রুপে এটা মনে হয় আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা এখানে দেখে ফেললাম। এখন আমরা চলে আসি হচ্ছে কোয়েশ্চেন সলভিং এ। তাহলে আমাদের একজন যেটা বললো সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা দেখার জন্য কোয়েশ্চেন নাম্বার 7 2022 জোন এ। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 7, জোন এ। তাহলে এটা এই কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে এখানে আমরা যে ইস্যুটা দেখতেছি সেটা হচ্ছে রেস্টফুল পিএলসি owns and runs a number of hotels Doris formed the company and still owns 40%. And still owns 40% of his shares. তাহলে ডরিসের এখানে আছে হচ্ছে 40% of the share. The company has 3 legally appointed directors. তার মানে বোঝা যাচ্ছে যে ডরিস হয়তো কোম্পানির শেয়ার হোল্ডার, কিন্তু এখনো ডিরেক্টর কিনা আমরা এখনো দেখি নাই। আর লিগালি অ্যাপয়েন্টেড ডিরেক্টরস তার মানে তারা হচ্ছে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টরস। ডি জুড ডিরেক্টরস হচ্ছে জেরাল্ড, হু ইজ ডরিসের সান, আর এস্ট্রিড এন্ড পলিন। ঠিক আছে, তাহলে যদি ডরিসের সান হয় আর একমাত্র যদি আমরা দেখাতে পারি যে মানে এই ডরিস জেরার্ড সহ অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে সে হয়ে যেতে পারে হচ্ছে গিয়ে শ্যাডো ডিরেক্টর। ঠিক আছে, শ্যাডো ডিরেক্টর সে হয়ে যেতে পারে, কিন্তু জেরার্ড সহ অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। পলিন ইজ ইন পোর হেলথ and rarely attends board meeting. তাহলে পলিন বোর্ড মিটিং এ ওরকম একটা আসছে না। তারপর হার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সেজ হার অ্যাটেন্ডেন্স এট বোর্ড মিটিং ইজ আননেসেসারি। তাকে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, মানে যখন কোম্পানি রেস্টফুল পিএলসি আরপি যখন অ্যাপয়েন্ট করছে হচ্ছে পলিনকে, তখন বলে দিয়েছে তোমাকে বোর্ড মিটিং অ্যাটেন্ড না করলেও চলবে। Although Doris is no longer a legally appointed director, she often tells Astrid and Gerard what decisions they should take as directors. তার মানে এই লাইনটার কারণে আমরা
তাকে আমরা শ্যাডো ডিরেক্টর হিসেবে আমরা ট্রিট করতে পারি, কারণ আমরা অ্যাটলিস্ট দেখতেছি যে সে দুজনকে নিয়ন্ত্রণ করতেছে, আর একজন তো আসেই না বোর্ড মিটিং এ। তাহলে এখন যদি কোনো ডিরেক্টর ডিউটি ব্রিচ হয়, তাহলে এখানে আমাদের ডরিসকেও ধরা যাবে, সে বলতে পারবে না যে সে ডিসিশন মেক করে নাই, কারণ সে ছিল হচ্ছে শ্যাডো ডিরেক্টর। আর এখানে যদি যেহেতু সেকশন 174 এ বলে দিচ্ছে ডিরেক্টর হ্যাজ এ ডিউটি টু টেক রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স, সেকশন 174 সাবসেকশন 1 এবং 2A 2B তে আমাদের যেই তোমার এক্সপ্লানেশন করা আছে যে কার সাথে আমরা কম্পেয়ার করব, যেটা রিজনেবল ডিরেক্টরের সাথে কখন, আর কখন একটা প্রফেশনাল ডিরেক্টরের সাথে, যে আমাদের যে দুইটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার মেনশন করা আছে। এখন যদি অ্যাক্টের মধ্যে একটা রেসপন্সিবিলিটি দেওয়া থাকে, তাহলে তো এটা এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে ক্যান্সেল করা যাবে না। তার মানে যদি স্ট্যাচুর সাথে যদি কনফ্লিক্ট করে হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথবা কোনো একটা এগ্রিমেন্ট যদি কনফ্লিক্ট করে, তাহলে অলওয়েজ অ্যাক্ট অফ পার্লামেন্ট উইল প্রিভেইল। তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এখানে প্রিভেইল করবে না, কোনো এগ্রিমেন্টও এখানে প্রিভেইল করবে না, কোর্ট সেকশন 174 কেই অ্যাপ্লাই করবে। তার মানে তোমাকে কোম্পানির ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তুমি একজন ডিজুর ডিরেক্টর। হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে ডিজুর লিগালি অ্যাপয়েন্টেড ডিরেক্টর, কোম্পানি থেকে তুমি স্যালারি নিচ্ছ, তারপরে বেনিফিটস নিচ্ছে। তো এখন এটা তো মানে বাইপাস করা যাবে না। At a social event in June 2021, Gerard met his friend Henry. Henry told Gerard that he now owned and ran a golf course in Scotland, but intended to retire for health reasons and was looking for a quick sale at a bargain price. তাহলে তার কাছে একটা গলফ কোর্স আছে স্কটল্যান্ডে এবং সে রিটায়ার করতে চাচ্ছে ফর হেলথ রিজন, এবং সে দ্রুত এটা সেল করতে যাচ্ছে। Full meeting in July 2021, এক মাস পরে মিটিংটা হলো। Astrid and Gerard discussed whether Restful should purchase Henry's golf course. Gerard voted against purchasing it because Doris told him to do. Doris বলছে যে এটা, আর Doris told him to do so because she had concluded wrongly that the golf course was not profitable, unprofitable. ঠিক আছে, আর এখানে জেরার্ড তার যেই ইন্ডিপেন্ডেন্সটা এটা সারেন্ডার করে বসে আছে টু হিজ ফাদার ডরিস। এখানে 173ও আসবে, 174ও আসবে। Astrid voted against the purchase because although she thought the golf course was very profitable, she was strongly opposed of the golf course of environmental grounds. সে বলতে পারে যে আমি ডিসিশনটা নিয়েছি টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। এবং এই সেকশন 174 এর 172 এর যে ফ্যাক্টরস গুলো আছে, এর মধ্যে একটা ফ্যাক্টরস আছে হচ্ছে এনভায়রনমেন্ট। তো এখানে টেস্টটা হচ্ছে সাবজেক্টিভ। সে যদি মনে করে যে হ্যাঁ আমি মনে করেছি যে এই জিনিসটা মানে কোম্পানির সাকসেসটাকে প্রমোট করবে, তাহলে তো সে ডিসিশনটা মেক করতেই পারে। এবং এখানে 172-তে টেস্টটা হচ্ছে সাবজেক্টিভ। আমরা এখানে কম্পেয়ার করবো না উইথ রিজনেবল ম্যান, আনলেস ডিফেন্ডেন্টের ডিসিশনটা এতই অ্যাবসার্ড হয় যেটা কোনোভাবেই কোম্পানির প্রমোটের মধ্যে পড়বে না, নেপচুন অ্যান্ড ফিটজেরাল্ড কেসের মতো, ততক্ষণ পর্যন্ত 172 এর ব্রিচ হবে না। কোর্ট কখনোই বিজনেস জাজমেন্টের মধ্যে ইন্টারফেয়ার করবে না। আর পলিন অ্যাজ ইউজুয়াল মিটিং এ প্রেজেন্ট ছিল না। Doris and Gerald subsequently contacted Henry and bought his golf course for themselves. 175 তার মানে কোম্পানি আগে রিজেক্ট করলো, মানে কোম্পানির মধ্যে তোমার
ডরিস রিজেক্ট করলো, অ্যাস্ট্রিড রিজেক্ট করলো, কোম্পানি রিজেক্ট করার পর তারপরে এটা মানে কন্ট্রাক্টটা নিয়ে নিল হচ্ছে ডরিস এন্ড জেরাল্ড নিজেই। এখন যদি এই জিনিসটা মানে 175-এর ব্রিচের ক্ষেত্রে এই জিনিসটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে এটা উঠেছিল, সবাই যারা যারা শেয়ার হোল্ডার সবাই তো এটা সম্পর্কে অ্যাওয়্যার, এখানে আমাদের ডরিসও অ্যাওয়্যার, আবার হচ্ছে জেরার্ড অ্যাওয়্যার, তারপরে আমাদের এই কোম্পানির আরেকজন যে শেয়ার হোল্ডার আছে সেও অ্যাওয়্যার, এস্ট্রিডও অ্যাওয়্যার। তো সবাই যদি রিজেক্ট করে থাকে তাহলে পেসো সিলভার কেস যেগুলো আছে আমাদের, এটা কি তারা যদি মানে নিজেদের জন্য কন্ট্রাক্টটা নিয়ে নেয় তাহলে এখানে কনফ্লিক্টিং সিচুয়েশনটা হবে কিনা, ঠিক আছে? যদি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে এই জিনিসটা রেইজ করা হয় এবং তাদের যদি কোনো পার্সোনাল ইন্টারেস্ট না থাকে, সব কিছু যদি রেইজ করার পরে কোম্পানি যদি রিজেক্ট করে তাহলে তো কন্ট্রাক্টটা নেওয়াই যায়। এটা আমাদেরকে একটু ডিসকাস করতে হবে যে 175 এবং এটার এক্সেপশনস কোনটা কি কি আছে। 6 months later they resold it for a substantial profit and they gave Estate 30,000 pounds out of their profit they made. তাহলে এস্টেটের জন্য এখানে 176। যে ডিরেক্টর না থাকলে কি সে এই অংশটা পেত কিনা, ডিরেক্টর থাকার জন্যই তো সে এই প্রফিটটা পেয়েছে, বাট কোম্পানিকে সে ইনফর্ম করেছে কিনা। ডিড ডরিস, জেরার্ড, এস্টেট এন্ড পলিং ব্রিচ এনি অফ দ্য ডিউটিস টু দ্য কোম্পানি? তো এই কোয়েশ্চেনে অনেক ইস্যু, অনেক বেশি করে লেখা যাবে। মানে অন্যান্য কোয়েশ্চেন যেরকম আমরা দেখছি পার্টিকুলারলি অক্টোবর 2023, ওখানে তো লেখার ইস্যুই নাই, ছোট ছোট ইস্যু, কিন্তু এটাই একমাত্র অ্যাবসার্ড একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে 2023-এর অক্টোবর। তো এই জন্য আমাদেরকে যেভাবেই হোক মে মাসেই পাস করে যেতে হবে, অক্টোবরে গেলে জিনিসটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ অক্টোবর 2023-এর মতো যদি 24-এ হয় বিরাট অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের মেতেই এটা কোম্পানিতে যেভাবেই হোক ভালো করে আমাদের নাম্বার তুলে ফেলতে হবে। এখন আমরা যদি দেখি যে উড ইউর অ্যান্সার ডিফার ইফ at Restful's board meeting in July 2021 Gerard and Estrid had passed a resolution authorizing Doris and Gerard to buy Henry's golf course for themselves. না, এটা তো তারা তখন বোর্ড মিটিং পাস করতে পারবে না। will not allow such resolution to be passed. Such resolution to be passed, এটা তো অ্যালাউ করবে না, কারণ সেকশন 175 বলে দিচ্ছে যে যদি কোনো ডিরেক্টরের ইন্টারেস্ট থাকে তাহলে ওই বোর্ড মিটিংয়ে তার ভোট তো কাউন্টই হবে না, তাকে নিয়ে কোরামও হবে না, আবার তার ভোটটাও কাউন্ট হবে না। তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সারিং এর ক্ষেত্রে আমরা যে ইস্যুগুলা আমরা বলতে পারি যে আমরা প্রথমে বলে দিব দ্য গিভেন কোশ্চেন ডিলস উইথ ডাইরেক্টর ডিউটিস, তারপরে আমরা বলবো যে ডাইরেক্টরের ডিউটি যেগুলো সেগুলো হচ্ছে টু দ্য কোম্পানি, তার কোনো ডাইরেক্টরের কোনো ডিউটি নাই হচ্ছে টু দ্য শেয়ার হোল্ডার্স। সেকশন 170 কোম্পানিজ অ্যাক্ট 2006, ডাইরেক্টরের ডিউটি আগে ছিল আন্ডার দ্য কমন ল, 2006 থেকে এটা স্ট্যাচুটে কনভার্ট হয়েছে। আর তারপরে আমরা যে জিনিসটা তোমার মেনশন করব সেটা হচ্ছে যে তোমার ডাইরেক্টর ডিউটি যদি কোনো ব্রিচ হয় তাহলে কোম্পানি তাদের এগেইনস্টে সু করতে পারবে এবং ভেরিয়াস রেমিডিজ অ্যাভেলেবল হবে। এই জিনিসটা প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন তুমি এখানে দিয়ে দিলে, তারপরে বলবা যে নাও আই শ্যাল ডিল উইথ ইচ অফ দ্য ব্রিচ অফ ডিরেক্টরস ডিউটিস ইন টার্ন। প্রথমে তুমি নিয়ে আসলা হচ্ছে পলিনের ইস্যুটা, ঠিক আছে? পলিনের ইস্যুটাতে আমরা যেটা বলবো যে পলিন এখানে সেকশন 174 ব্রিচ করেছে, এখানে 174 এর সাবসেকশন 1ও আমরা ডিসকাস করব, 174 এর সাবসেকশন 2 এর এ এবং বি ডিসকাস করব, বাট আমাদের কোশ্চেনে
সেকশন 174 এর 2A টা অ্যাপ্লাই হবে। আর আমরা এখানে যেটা বলে দিব সেটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা অ্যাক্ট অফ পার্লামেন্টের সাথে যদি কনফ্লিক্ট করে হচ্ছে আর্টিকেল অ্যাসোসিয়েশন অথবা এগ্রিমেন্ট, তাহলে সেকশনটাই প্রিভেইল করবে। তাহলে এখানে সে বলতে পারবে না যে আমার তো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে বলা আছে মিটিং অ্যাটেন্ড না করলেও চলবে, কিন্তু এটা প্রিভেইল করবে না, 174টাই প্রিভেইল করবে। ক্লিয়ার জিনিসটা পোলিং এর ব্যাপারে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, সেটা হচ্ছে সেকশন 174 যদি ব্রিচ হয় তাহলে রেমিডিস কি পাওয়া যায়। আমরা দেখছি আমাদের নাটশেলের মধ্যে রেমিডিস গুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখবো যে সেকশন 174 যদি ব্রিচ হয় তাহলে পলিন যদি প্রেজেন্ট থাকতো তাহলে পলিন ভোট দিতে পারতো, মানে গলফ কোর্সটা কি পারচেজ করা হবে কি হবে না এটার এগেইনস্টে। ঠিক আছে, পলিন তোমার একজন ডিরেক্টর হিসেবে এটা তোমার অপোজ করতে পারতো। তো হয়তো কন্ট্রাক্টটা তখন মানে মানে এখানের মধ্যে তিনজন যদি প্রেজেন্ট থাকতো তাহলে স্ট্রিটের ভোটটা যদি কাউন্ট হয়, স্ট্রিট যে না বলছে এবং যদি এখানে পলিং থাকতো পলিনেও যদি না বলতো, তাহলে দেখা যেত যে মানে মানে স্ট্রিট না, যদি আমাদের পলিন প্রেজেন্ট থাকতো তাহলে হয়তো বোর্ড ডিরেক্টরস এর মিটিং এ সে স্ট্রিটকে কনভিন্স করতে পারতো যে গলফ কোর্স তো অলওয়েজ এনভায়রনমেন্টের জন্য খারাপ নাও হতে পারে। ঠিক আছে, তার মানে ডিসিশনটা হয়তো চেঞ্জ হতে পারতো, এখানে এই লসটা হয়তো অ্যাভয়েড করা যেত। আর কাউন্টার আর্গুমেন্ট করবা যে যেহেতু বোর্ড অফ ডিরেক্টরস এ তিনজন বসতেছে আর দুজনে যদি রিজেক্ট করে তাহলে ইট ইজ ইমম্যাটেরিয়াল যে পলিং থাকলে কোনো ডিফারেন্স মেক করতো না। আমি থাকলে আমার কোনো ডিফারেন্স মেক হবে না, তার মানে এই না যে আমি জাস্টিফাইড যে বোর্ড মিটিং আমি যাব না। ইন এনি কেস সে লায়াবল হবেই আন্ডার সেকশন 174। তারপরে পলিনের পরে আমরা ডিসকাস করতে পারি হচ্ছে জেরার্ডের যে লায়াবিলিটি। তাহলে জেরার্ড যে হচ্ছে ডরিসের সান, জেরার্ডকে আমরা বলবো যে সে তো 173 ব্রিচ করছে বিকজ সে তো তার ফাদারের কথা শুনে শুনে ডিসিশন নিচ্ছে। একটা ডিরেক্টর কখনোই তার যে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট এটা কারো কাছে সে সারেন্ডার করতে পারবে না। এটাকে বলা হয় ফ্যাটারিং ডিসক্রেশন। ডিরেক্টর মানে তাকে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে, সে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেক করবে। সে যদি আরেকজনের কথা শুনে তাহলে তো তাকে কেন ডিরেক্টর হিসেবে বসানো হলো। এবং মোরওভার সে ব্রিচ করছে 174, রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স সে নেয়নি। তারপরে আমরা জেরার্ডকে যেটার জন্য ধরতে পারি সেটা হচ্ছে যে সেকশন 175, যে সে কোম্পানির অপরচুনিটি ডাইভার্ট করছে। তো কোম্পানির সেকশন 175 রিলেটেড কথা কেসেস গুলো আমাদেরকে এখানে ডিসকাস করতে হবে, বিশেষ করে আমাদের আইডিসি কেস, আইডিসি এন্ড কুলি কেস, তারপরে অর্ডিনেন এন্ড শানাহান কেস, এইসব কেসেস গুলো আমাদেরকে মেনশন করতে হবে। কিন্তু এখানে কন্ট্রাস্টিং কেসও আনতে হবে, কন্ট্রাস্টিং কেস আনতে হবে, এক্সেপশনটা আনতে হবে। এক্সেপশনটা এনে বলতে হবে যে এখানে তো পেসো সিলভার এন্ড উমানা যে কেসটা আছে, যে যদি পুরোপুরি বোর্ডে ডিসকাস করা হয়ে থাকে যে একটা অপরচুনিটি কোম্পানি নিবে কিনা, আর কোম্পানি যদি অপরচুনিটি রিজেক্ট করে থাকে তাহলে পেসো সিলভার কেসে বলে দিয়েছে যে এখানে তো সেকশন 175 এর ব্রিচ হবে না। অন এ ব্যালেন্স আমরা বলবো যে এখানে সেকশন 175 এর ব্রিচ হবে না, বিকজ বোর্ড অফ ডিরেক্টরস আলোচনা হয়েই দুইজন দুইটা গ্রাউন্ডে রিজেক্ট করছে। এখন এটা নিয়েই নিতে পারে হচ্ছে গিয়ে ডরিস এবং জেরার্ড পার্সোনালি। ক্লিয়ার? এটা হলো একটা ইস্যু। তারপর ডরিসের ক্ষেত্রে লায়াবিলিটি আসবে যে ডরিস যেহেতু কন্ট্রোল করতেছে বিহাইন্ড দ্য সিন জেরার্ডকে, তার ছেলেকে, সুতরাং ছেলেকে তো করতেছে, এ লাইনটা দিয়ে আবার এক্সামিনার ক্লিয়ার করে দিল যে সে দুইজন অ্যাক্টিভ পার্সনকেই কন্ট্রোল করতেছে, সুতরাং সে শ্যাডো ডিরেক্টর। শ্যাডো ডিরেক্টরের জন্য আমাদের যে সেকশন আছে, কেসেস আছে, কিভাবে শ্যাডো ডিরেক্টর ডিটারমাইন করা হয়, এবং একজন পার্সন শ্যাডো ডিরেক্টর হলে তাকে কোম্পানির ডিজু ডিরেক্টরের মতোই লায়াবল হতে হবে, এবং তাকে আমরা সেকশন 174-এও ধরতে পারবো, 175-এও ধরতে পারবো। 174-এ ধরবো বিকজ রিজনেবল কেয়ার, স্কিল এন্ড ডিলিজেন্স নাই,
সে রংলি মনে করছে যে গলফ কোর্স হচ্ছে আনপ্রফিটেবল এবং সে আবার নিজের দিকে ডাইভার্টও করে নিচ্ছে, তাহলে তাকে 170 মানে 4-এও ধরা যাবে, 5-এও ধরা যাবে। আর স্ট্রিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে আসবো, সেটা হচ্ছে স্ট্রিট বলবে যে ব্রিচের ক্ষেত্রে প্রথমে আসবে 172 ব্রিচ করছে কিনা, এটা ব্রিচ হবে না। কেন ব্রিচ হবে না? বিকজ 172 এর টেস্টটা তো সাবজেক্টিভ। সে বলবে যে আমি নিজে মনে করছি সাবজেক্টিভলি যে আমার ডিসিশনটা কোম্পানির সাকসেস প্রমোট করবে। সেকশন 172 তে আমাকে এ বি সি ডি ই এফ 6টা ফ্যাক্টর দিয়েছে। এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা চিন্তা করে আমি ডিসিশন মেক করতে পারবো। এখানে কোড ইন্টারফেয়ার করতে পারবে না। আনলেস ডিসিশনটা টোটালি অ্যাবসার্ড হয়, তখন গিয়ে 172 এর ব্রিচ হবে। হ্যাঁ, নেপচুন এন্ড ফিটজেরাল্ডের মতো, কিন্তু এটা তো আমাদের এখানে এরকম হচ্ছে না। তাহলে এখানে 172 এর ব্রিচ এস্টাবলিশ করা যাবে না, ঠিক আছে? কিন্তু সে যে সিক্রেট প্রফিটটা মেক করছে, এখানে তো 176 এর ব্রিচ হয়ে যাবে। এটা তো সে জানায়নি, কারণ এখন জেরার্ড আর ডরিস ভালো ব্যবসা করে প্রফিট করছে, এটার অংশটা দিয়ে দিবে আর সেটা রিসিভ করবে, এটা তো সে করতে পারে না। ক্লিয়ার? তারপরে আমরা বলবো যে এখানে আমরা দেখছি যে কোনো কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে লাস্টে আমরা ডিসকাস করি হচ্ছে যে কোম্পানি কি কি রেমিডিস পেতে পারে, আর হচ্ছে মেকানিজম ফর কি জানি এটাকে বলে, রেমিডিস তো আছে 4-5টা রেমিডিস, আর হচ্ছে মেকানিজম ফর অ্যাবজলভিং ফ্রম লায়াবিলিটি। দুইভাবে লায়াবিলিটি অ্যাভয়েড করা যায়। একটা হলো কোর্টে গেলে কোর্ট লায়াবিলিটি থেকে মুক্তি দিতে পারে, আর একটা হচ্ছে শেয়ার হোল্ডাররা মুক্তি দিতে পারে। এটা শেয়ার হোল্ডারের পসিবিলিটি কম। যদি জোর করে লায়াবল করা হয় স্ট্রিটকে আন্ডার সেকশন 172, সে কোর্টে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, কিন্তু 30,000 পাউন্ডের জন্য সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। বুঝে গেছে জিনিসটা? এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, লাস্টলি যদি এক্সামিনার বলতেছে অল্টারনেটিভ সিচুয়েশন, তাহলে এই সিচুয়েশনে কি হইতো? আমরা বলবো যে যদি এরকম সিচুয়েশন হইতো তাহলে এখানে 175 এর বেনিফিটটা পাবে না। আর 175 এ যেটা বলতেছে সেটা হচ্ছে যে বোর্ড মিটিং এ যদি জিনিসটা রেজ করা হয়, বোর্ড মিটিং থেকে তাকে কন্ট্রাক্টটা দিয়ে দেওয়া হবে, তাদের ভোট তো কাউন্ট হবে না। বোর্ড মিটিংটা হতে হবে হচ্ছে ইন্টারেস্টেড ডিরেক্টর বাদ দিয়ে, আর তাদের ভোটটা ডিসিশনের ক্ষেত্রে কাউন্ট হবে না। মোটামুটি সহজ কোয়েশ্চেনই ছিল এটা, মোরলেস অনেক সহজ একটা কোয়েশ্চেন, যেটা আমরা দেখলাম হচ্ছে তোমার 2022 জোন এ কোয়েশ্চেন নাম্বার 7। ক্লিয়ার? আরো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। এখানে যে ডি কে শ্যাডো ডাইরেক্টর হিসেবে লায়েবল করা, বিকজ এ আর জি কে উনি যে ডিসিশনস গুলো মেক করছিল ওটা হি ওয়াজ প্রভোকিং টু মেক দ্য ডিসিশনস, তাই তো এই জন্যই মেজরিটি অফ দ্য বোর্ড শ্যাডো ডাইরেক্টরের কথা ওই ফ্যাক্টটা এস্টাবলিশ করা হবে। ওকে, এটাই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। আর ডিরেক্টর ডিউটিজ এর ক্ষেত্রে আমরা একটা অ্যান্সার আমরা দিয়েছিলাম মনে হয় ক্লাসে, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে যেটা দিয়েছিল। ওই কোয়েশ্চেনটা একটু দেখবা, যে কোয়েশ্চেনটাতে ফার্স্ট ক্লাস নাম্বার আসছিল, ওই কোয়েশ্চেনটা একটু দেখে নিলে। এটা তো দেওয়া হয়েছিল আমাদের ক্লাসে, ঠিক না? তোমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কেমন হবে, এটার ফুল অ্যান্সারটা একটু দেখে নিবা। স্ট্রাকচারটা যেটা ফার্স্ট ক্লাস অ্যান্সার, তার মানে ফার্স্ট ক্লাস অ্যান্সারের মধ্যে এটা তোমার ইন্ট্রোডাকশন এরকম থাকতে হবে। হ্যাঁ, যে ডিউটিটা যে টু দ্য কোম্পানি নট টু দ্য ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার, এটা তোমাকে বলে নিতে হবে। তারপর ডিরেক্টর ডিউটিস গুলো কোন কোন সেকশনে বলা আছে, তারপরে যে তুমি একজন একজন করে ডিসকাস করবা, ঠিক আছে? যে প্রত্যেকটা ডিরেক্টর কতটুকু লেন্থ হবে তোমার অ্যান্সারের, দেখো কয়েকজনের জন্য একটু বড় হবে, কয়েকজনের জন্য একটু ছোট হবে।
ঠিক আছে, এরকম দেখো ছোট অ্যান্সারই কিন্তু চলে আসছে নাম্বার ফার্স্ট ক্লাস, অত বড় কিন্তু করে কিন্তু লেখা লাগেনি, এবং এক্সামিনার প্রত্যেকটা কমেন্ট দিয়ে লিখছে যে এটা ভেরি গুড অ্যান্সার এবং ফার্স্ট ক্লাস। বেশি কিন্তু লেখা লাগতেছে না, আমরা দেখতেছি। এই জন্য জিনিসটা একটু খেয়াল রাখবা আর কি, যে টু দ্য পয়েন্ট যদি অ্যান্সার হয়ে থাকে, তোমার অ্যান্সারটা যদি ধরো যে প্রবলেম কোয়েশ্চেন যদি মানে 900 1000 বা 1200-র মধ্যে হয়ে যায়, এনাফ। এমনকি 900 1000 হলেও তোমার চলবে, কারণ প্রবলেম কোয়েশ্চেন কারোরই অত বড় হয় না আর কি। ক্লিয়ার? তাহলে এই অ্যান্সারটা একটু পড়ে নিবা, বা যদি থাকে না হলে আমি আবার সফট কপি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আরেকটা কোশ্চেন আমরা দেখে ফেলি যেগুলো রেজ করা হয়েছে। তাহলে এটা আমাদের ডান। আচ্ছা, আরেকটা ইস্যু যেটা রেজ করছে সেটা হচ্ছে যে আমরা কি মাইনরিটি প্রোটেকশন এটা আমরা কিভাবে লিখব, কোশ্চেনের মধ্যে এটা কি দরকার আছে কিনা। এখন মাইনরিটি প্রোটেকশনের ইস্যুটা, এটা এটা হচ্ছে টোটালি ডিসক্রিশনারি ব্যাপার। মাইনরিটি প্রোটেকশন নিয়ে যদি কোশ্চেন আসে, তুমি যদি অ্যাটেম্প করতে চাও তুমি করতে পারো। মাইনরিটি প্রোটেকশনের ম্যাটেরিয়ালস যতটুকু লাগবে ততটুকু ওই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে ইস্যুস ওইটার মধ্যে দেওয়া আছে। ওখানে মোটামুটি পুরোটা ফর্মেট অ্যান্সারই দেওয়া আছে একদম লাস্টের দিকে। এটা গ্রুপে আপলোড করে দিয়েছিলাম আমি ভালো কপিটা। মাইনরিটি প্রোটেকশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো যে মানে কোম্পানির মানে ধরো যে যদি এ বি সি ডি ই এফ এরকম 6জন থাকে, এর মধ্যে ওই 4জন ডিরেক্টরই কোম্পানি রান করতেছে, বা 4জন ডিরেক্টর শেয়ার হোল্ডার যারা, তাদের কাছে এই কোম্পানির 80% শেয়ার আছে, আর এর 2জনের কাছে আছে 20%। তো এরা যেটা করতে চায় যে তাদেরকে ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে দিচ্ছে না, তাদেরকে শেয়ারের উপর ডিভিডেন্ড দিচ্ছে না, তাদেরকে বোর্ড মিটিংয়ে আসতে দিচ্ছে না। তো এখন এই মাইনরিটির উপায় কি? তো মাইনরিটি এখানে বিভিন্ন কারণে লুজার হতে পারে। এক হচ্ছে যে নো ডিভিডেন্ড, তাহলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তারপরে হচ্ছে তাদেরকে স্যালারি আটকায় দিচ্ছে, তাই স্যালারি দিচ্ছে না, এগুলো আর্থিক ক্ষতি। আরেকটা হচ্ছে মানসিক ক্ষতি, সেটা হলো নো পার্টিসিপেশন। আমি তো কোম্পানির ডিরেক্টর, আমি তো কোম্পানি চালাবো, এটা হলো মানসিক। মানে এটা হলো যে তোমার তাকে ম্যানেজমেন্ট থেকে দূরে সরায় রাখলো, এটা আরেকটা কিন্তু লস। আরেকটা হচ্ছে যে তাকে ভোট দিতে দিচ্ছে না, এটা ফাইন্যান্সিয়াল না, তাকে ভোট দিতে দিচ্ছে না কোনো ইস্যুতে এই জিএম এর সময়। এরকম ইস্যু তোমাকে, এর বাইরে কোনো ইস্যু নাই। ভোট দিতে দিবে না, ডিভিডেন্ড দিবে না, স্যালারি দিবে না, পার্টিসিপেশন করতে দিবে না ইন বোর্ড অফ ডিরেক্টরস মিটিং। এই হলো বড় জোর আসে মাইনরিটি প্রোটেকশন। এছাড়া তো তেমন কোনো ইস্যু নাই। কোম্পানি মানেই হলো শেয়ার, ডিভিডেন্ড, স্যালারি, ভোট, এই। এছাড়া তো তারা রাইটই তো তেমন কিছু নাই। এখন যদি তুমি পরীক্ষার সময় দেখো যে এইরকম করতেছে হচ্ছে গিয়ে মেজরিটি, ঠিক আছে, তার মানে এ বি সি ডি হচ্ছে তোমার আওয়ামী লীগ ক্যারেক্টারের, আর ই আর এফ হচ্ছে গিয়ে বিএনপি ক্যারেক্টারের। এখন কি আর করবে তারা, তাদের করার কি আছে? এখন তাদের তো আসলে তেমন কিছু করার নাই, তারা তো হচ্ছে গিয়ে মাইনরিটি, হ্যাঁ, তারা তো হচ্ছে গিয়ে বিএনপি। এখন এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে কি করবে? তো এখন একটা উপায় আছে হচ্ছে যে কোর্ট জেনারেলি তোমার এই মাইনরিটির কথা শুনে না, কোর্টও এরকমই, ঠিক আছে। তাহলে কোম্পানির ক্ষেত্রে এই কোর্ট হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের কোর্টের মতো যে তোমার বিএনপির কথা কিছু শুনবে না। কোর্টে যদি ইআরএফ যায়, ইআরএফ কে কোর্ট বলবে যে আপনারা কেন কোর্টে আসছেন। যদি এই পার্সনরা যদি ডিরেক্টর ডিউটি ব্রিচ করে, কোম্পানির আর্টিকেল ব্রিচ করে, যতই কিছু ব্রিচ করুক না কেন, আপনি বলেন যে কোম্পানি যেন সু করে, তাহলে
কোর্ট মাইনরিটির কথা শুনবে না, মাইনরিটিকে ঢুকতেই দিবে না কোর্টের ভিতরে, বলবে যে আপনারা আসতে পারবেন না। কারণ ফসেন হারবোটল কেস বলে দিয়েছে যে কোম্পানি মেজরিটি যেটা বলবে সেটাই মাইনরিটিকে শুনতে হবে। এটা হলো ফসেন হারবোটলের কথা, যে আমরা প্রত্যেকটা কোম্পানির মাইনরিটি কোর্টে আসলে আমরা রিজেক্ট করে দিব, মেজরিটি যদি আসে আমরা তাদের কথাটা শুনবো। কারণ এভরিডে লাইফে মেজরিটির কথা প্রিভেল করে, কোম্পানির ক্ষেত্রেও মেজরিটির কথা প্রিভেল করবে, কোম্পানির ক্ষেত্রেও ডেমোক্রেসিটা প্রাধান্য দেওয়া হবে। হাউএভার একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে যদি আমাদের এই শেয়ার হোল্ডার দেখাইতে পারে যে মেজরিটি আমার একটা পার্সোনাল রাইট ব্রিচ করছে, যে পার্সোনাল রাইটটা কোনো একটা আইনের মধ্যে বলা আছে, পার্সোনাল রাইটটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা আছে। সো আমি মেজরিটির এগেইনস্টে কোনো ক্লেম করতে আসি নাই, আমি বলতে যাচ্ছি কোম্পানি আমাকে এই ডিভিডেন্ড দিচ্ছে না, কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না, এই টাকা পয়সা রিলেটেড, এবং আমি ভোট দিতে পারতেছি না, ভোটের কথাটা আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা আছে, ডিভিডেন্ডের কথাটা আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা আছে, আমার শেয়ার মানে স্যালারির কথাটা আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা আছে, তাহলে আমাকে কেন সে দিবে না? তাহলে আমি আসছি, আমি মানে তাদের বিরুদ্ধে মামলা করতে আসিনি এবিসিডির বিরুদ্ধে, আমি আসছি হচ্ছে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে, বিকজ আই হ্যাভ এ পার্সোনাল ক্লেম। তখন কোর্ট বলবে আচ্ছা ঠিক আছে, তুমি কতদিনের বেতন পাচ্ছ না, ঠিক আছে কোম্পানিকে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি তোমার বেতন ক্লিয়ার করে দিক, এটা কোর্ট হেল্প করবে। কোর্ট বলবে যে পার্সোনাল ক্লেম হলে আমরা তোমাকে ঢুকতে দিচ্ছি কোর্টে, কোনো সমস্যা নেই। ভোট, ডিভিডেন্ড, স্যালারি এসবের ক্ষেত্রে কোর্ট অলওয়েজ ওপেন। তাহলে একটা সমস্যার সমাধান হয়ে গেছে, সে যদি পার্সোনাল কিছু দেখাতে পারে। এখন যদি বলে যে আমাকে তো পার্টিসিপেট করতে দিচ্ছে না, এটা কোথায় লেখা আছে পার্টিসিপেট করতে দিবে? তুমি খামাখা আমাদেরকে ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করার দরকার নাই, তুমি চলে যাও, এটা বলবে। সে বলবে যে আমি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে বসি, কিন্তু মানে আমি যেটা বলি অন্যরা আমার এটা কানেই নেয় না। এখানে কোর্ট বলবে যে তোমারটা কানে নেয় না কি নেয় না এটা তো আমাদের দেখার বিষয় না। সে বলবে যে আমি তো এতদিন বলছিলাম ERF, আমরা বলছিলাম যে ভিয়েতনামে করেন হচ্ছে কোম্পানির মানে একটা ব্রাঞ্চ বা ফ্যাক্টরি, ওরা করছে হচ্ছে চায়নাতে। বলবে এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, মেজরিটি যেটা ডিসাইড করবে সেটাই আপনাদেরকে করতে হবে। এই ইস্যুগুলা নিয়ে কোনো ক্লেম করা যাবে না। এটা হলো কোম্পানির ইন্টারনাল ডিসিশন মেকিং প্রসেস। বোর্ড মিটিং এ পার্টিসিপেট করতে দিবে কিনা, তার কথা শুনবে কিনা, এটা ইন্টারনাল, এই ম্যাটারে আমরা মেজরিটি রুলটা বিবে। বাট তোমার যদি পার্সোনাল কোনো ক্লেম থাকে তুমি আইসো। এখন কিছু কিছু ম্যাটার হয়ে যেতে পারে যে এটা পার্সোনাল এবং হচ্ছে কোম্পানির ইন্টারনালের বাইরে কিছু ম্যাটার্স। কিরকম হতে পারে যে ABCD এবং EF, এবং F বলতে যাচ্ছে যে আমরা তো দেখতেছি যে ABC এবং D আরেকটা কোম্পানি ফর্ম করছে, এবং তারা এই কোম্পানির অনেকগুলা কন্ট্রাক্ট ওই কোম্পানিকে ট্রান্সফার করে দিচ্ছে। তার মানে একদম দৃশ্যমান, চোখের সামনে ভিজিবল যে দে হ্যাভ ব্রিচড 175। কিন্তু আমরা যখন এটা রেজ করলাম বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং, আমাদেরকে চুপ করাই দিছে, কারণ আমাদের শেয়ার মাত্র 20%, আর তাদের শেয়ার হচ্ছে 80%, তারা মেজরিটি, তারা এই ডিসিশন বোর্ডে পাস করায় নিছে। এখন তো মহা মুসিবত। তাহলে এটা না পড়তেছে পার্সোনাল ক্লেম, না তাদের ভোটের অধিকার নষ্ট করছে, না ডিভিডেন্ড, নাকি না কোনো স্যালারি, এইগুলো কোনোটার মধ্যেই পড়তেছে না। বেতনও দিচ্ছে, যে তোমাদের কি বেতনে কোনো সমস্যা, বেতনও দিচ্ছে, তাদের 20% শেয়ারের উপর ডিভিডেন্ডও দিচ্ছে, ভোটও দিতে দিচ্ছে, সবই করতে দিচ্ছে, কিন্তু তারা এখানের মধ্যে কোম্পানির সব কিছু ব্রিচ টিচ করে সব ট্রান্সফার করে নিচ্ছে। তারা কোম্পানির মেশিন তাদের আত্মীয় স্বজনের কাছে কম দামে বিক্রি করে দিচ্ছে, মানে সেকশন 174 ব্রিচ করতেছে, রিজনেবল ক্যারেসে, কিন্তু কিছু করা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে মামলাটা করবে কে? তাদের বিরুদ্ধে মামলা তো করতে হবে কোম্পানিকে। তারা যে কোম্পানি এক্স এর জায়গায় কোম্পানি ওয়াই তে মানে কন্ট্রাক্ট ট্রান্সফার করতেছে অথবা রিজনেবল কেয়ার নিচ্ছে না, কোম্পানি এক্স তো মামলা করবে না তাদের বিরুদ্ধে, বিকজ কোম্পানি এক্স তো তারাই চালায়। এটাকে নাম দিয়েছে হচ্ছে ফ্রড অন দ্য মাইনরিটি। তাহলে জেনারেলি ERF যদি কোর্টে গিয়ে বলে যে
আমরা মামলা করতে আসছি, তাদেরকে তো রিফিউজ করে দিবে আনলেস পার্সোনাল কোনো রাইট থাকে। আবার এখন কিন্তু এই ইস্যুতে যদি বলে যে এখানে তো কর্পোরেট অপরচুনিটি ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে বলবে, কোর্ট বলবে কোম্পানিকে বলো মামলা করতে, তুমি আসছো কেন? মাইনরিটির কথা তো আমরা শুনবো না, যে তারা তো কোম্পানির মেশিন 90,000 পাউন্ডের মেশিন 10,000 পাউন্ডে বিক্রি করে দিচ্ছে, আমরা তোমার কথা শুনবো না এখানে। কিন্তু যদি তারা দেখাতে পারে এই যে মেজরিটি যেই কাজটা করতেছে এটা একটা ফ্রড, এটা একটা গ্রস নেগলিজেন্স, এটা হচ্ছে তাদের ইনঅ্যাটেনশন, তখন কোর্ট বলবে যে কোম্পানির মামলা করার কথা, কিন্তু কোম্পানি যেহেতু তারা চালাচ্ছে এবং তারা নিজেদের বিরুদ্ধে মামলা করবে না, এই জন্য কোম্পানি থেকে তোমরা রাইটটা ডিরাইভ করবা, ডিরাইভেটিভ ক্লেম, তাহলে তোমাদের কথা আমরা শুনবো। বাট তোমাদেরকে কোর্টের প্রথমে আগে পারমিশন নিতে হবে, কাগজপত্র দিয়ে পেপার হিয়ারিং হবে, কাগজপত্র দিয়ে পারমিশন নিলে তারপরে হবে হচ্ছে ওরাল হিয়ারিং, তারপরে হবে হচ্ছে গিয়ে ফুল হিয়ারিং। তাহলে আমরা মাইনরিটি তোমাদের কথাটা শুনবো। এত হার্ডেলস দিয়ে দিছে যে খুবই রেয়ার হয় হচ্ছে ডিরাইভেটিভ ক্লেম সাকসেসফুল। তার মানে কোর্ট ইনডাইরেক্টলি আসলে বুঝাইতে চায় যে মেজরিটি যদি কোনো বাটপারি করে মেজরিটি করতে থাকো, তোমরা চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। ডিরাইভেটিভ ক্লেম করতে পারো, কিন্তু তোমাদের এই কোর্টে দৌড়াদৌড়ি করতে করতে টাকা পয়সা নিজের পকেট থেকে খরচ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ডিরাইভেটিভ ক্লেম হচ্ছে একটা বাজে সিস্টেম, যেটার কারণে মেজরিটির ভয়েসটা শোনার একটা উপায় করে দিচ্ছে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে তাদের ভয়েসটা আসলে শুনবে কিনা কোর্ট। কারণ এত প্রসিডিউরাল হার্ডেলস দিয়ে দিচ্ছে, এত ঝামেলাপূর্ণ মামলা এবং এত ব্যয় সাপেক্ষ। কারণ প্রত্যেকবার তাকে সলিসিটর ব্যারিস্টারদেরকে দিয়ে খালি এই পেপার হিয়ারিং এ পারমিশন নিয়ে, ওরাল হিয়ারিং এ পারমিশন নিয়ে তারপরে ফুল হিয়ারিং হবে, তারপরে এই পুরা খরচটা তাদেরকে বেয়ার করতে হবে। উইন করলে আবার টাকা তারা পাবে না, উইন করলে এবিসিডি সব টাকা ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিকে দিবে। আর কোম্পানি এই তাদের যে পার্সোনাল খরচটা হইলো, এটা লয়ারের খরচ, এটা দিতে পারে নাও দিতে পারে। তাহলে সব দিক থেকেই ওই মাইনরিটি উইল বি দ্য লুজার। যখন একজন ব্যারিস্টার বা সলিসিটার এটা এক্সপ্লেন করে দিবে, তখন দেখা যাবে যে ওই ওই মামলাই করবে না হচ্ছে গিয়ে মাইনরিটি ভয়ের চোটে। তাহলে ডিরাইভেটিভ ক্লেমের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে, পরীক্ষার সময় কোন সেকশনের আন্ডারে ক্লেম করতে হয়, তারপরে তাদেরকে যে কোন কোন গ্রাউন্ডে ডিরাইভেটিভ ক্লেম করা যায়, গ্রাউন্ডস অফ ডিরাইভেটিভ ক্লেম, তারপরে হচ্ছে তাদেরকে প্রথমে ফার্স্ট স্টেজে পেপার হিয়ারিং হবে, প্রাইমা ফেসি কেস থাকলেই শুধুমাত্র পারমিশন দেওয়া হবে, তারপরে হবে ফুল হিয়ারিং, হ্যাঁ মানে তারপরে হবে ওরাল হিয়ারিং। ওরাল হিয়ারিং এর সময় দুইটা সেকশন আছে, তো এখানে দুইটা সেকশনে বলে দিয়েছে যে কখন কোর্ট কেসটা ডিসমিসই করে দিবে, যে বলবে যে না তোমাদের নাই, মানে তুমি মামলাই করতে পারবা না। আর কিছু আছে ম্যান্ডেটরি ফ্যাক্টর, আর কিছু আছে ডিসক্রিশনারি ফ্যাক্টর, সেকশন 263 সাবসেকশন 3, যে প্রথমে দেখবে ম্যান্ডেটরি তিনটার যে কোনো একটা ফ্যাক্টর যদি থাকে, তাহলে কোর্ট পুরোপুরি কেস পুরোপুরি ডিসমিস, ম্যান্ডেটরি ফ্যাক্টর। আর ডিসক্রিশনারি ফ্যাক্টর হচ্ছে এগুলোর মধ্যে কোনো একটা যদি থাকে, কোর্ট চাইলে ডিরাইভেটিভ ক্লেমের অ্যাপ্লিকেশন ডিসমিস করতে পারে, এটা হচ্ছে ডিসক্রিশনারি ফ্যাক্টরস। তারপরে কয়েকটা কেস এবং কনক্লুশন শেষ। লাস্টলি যেটা থাকে আনফেয়ার প্রিজুডিস, এইটা বরঞ্চ লজিক্যাল ক্লেম। কোর্ট বলবে যে দেখো তোমরা আমাদের কাছে যে আসতে চাচ্ছ এই গ্রাউন্ডে যে এ বি সি ডি, তারা কোম্পানির অ্যাসেট কম দামে বিক্রি করে দিচ্ছে, ল্যান্ড বিক্রি করে দিচ্ছে, কোম্পানির মিটিংয়ে আসতেছে না, এই জিনিসগুলো এত ঘাপলা করতেছে, তোমরা এত ঝামেলা করার দরকার কি ডিরাইভেটিভ ক্লেম? হ্যাঁ, তোমাদেরকে বোর্ড মিটিংয়ে পার্টিসিপেট করতে দেয় না, তোমাদের কথা শুনে না, হ্যাঁ তোমাদের সাথে ম্যাচিং হচ্ছে না তাদের, হ্যাঁ। তো এত কিছু যদি ঝামেলা হয়, তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের শেয়ারগুলো বিক্রি করে দাও তাদের কাছে, তোমরা একটা মামলা করো, সেটার নাম হবে আনফেয়ার প্রিজুডিস। তোমরা বলো যে মেজরিটি যেভাবে কোম্পানিটা চালাচ্ছে সেটা হচ্ছে আনফেয়ার এবং আমাদের জন্য ক্ষতিকারক, প্রিজুডিশিয়াল। তোমরা বলবা যে কোম্পানি তারা যেভাবে চালাচ্ছে, কোম্পানির অ্যাফেয়ার্স, এটা তোমাদের শেয়ার হোল্ডার হিসেবে তোমাদের রাইটটাকে ভায়োলেট করতেছে এবং এটার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ অ্যাজ এ শেয়ার হোল্ডার। তোমরা যদি এই জিনিসটা প্রুফ করতে পারো আন্ডার সেকশন 994, আমরা তোমাদেরকে বলে দিব যে এটা এক্সাম্পল দেওয়া আছে যে কি কি কারণে বলতে পারে, ডিভিডেন্ড না দিলে, বোর্ড মিটিংয়ে পার্টিসিপেট করতে না দিলে, তাদের কথা না শুনলে, তারপরে হচ্ছে
ভোট দিতে না দিলে, এরকম যে কোনো ফ্যাক্টরে কোম্পানির ট্রানজাকশন ডাইভার্ট করে দিচ্ছে, এরকম কোনো ইস্যু থাকলে কোর্ট উইলিং বলবে আসো, 994 এর ক্লেম সাকসেসফুল হবে, এবং এটার রেমিডিটা হবে হচ্ছে গিয়ে, এটা রেমিডি হচ্ছে তোমাদের শেয়ারগুলো তারা মার্কেট প্রাইস দিয়ে কিনে নিবে। তাহলে মাইনরিটি প্রোটেকশন কোশ্চেনে এই দুইটা ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু জেনারেলি থাকে না। সো আমরা এই দুইটা ইস্যু ইজিলি মেনশন করে দিতে পারি কোশ্চেনের মধ্যে। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের আরেকটা ইস্যু এখানে কমপ্লিট হলো আমাদের, সেটা হচ্ছে কোশ্চেন অন মাইনরিটি প্রোটেকশন। আচ্ছা, থার্ড আমরা কোশ্চেন যেটা 2021 অক্টোবর B1 কোশ্চেন নাম্বার 6। তাহলে 2021 এর 2021 এর অক্টোবর, 2021 এর অক্টোবরটা এখানে তো, এই কোশ্চেনটা এখানে নাই। আচ্ছা, আর কি কোশ্চেন আছে 2021 এর অক্টোবর কোশ্চেন নাম্বার 6? আচ্ছা, 2021 এর জোন বি, 2021 এর জোন বি কোশ্চেন নাম্বার, এটা মেয়ের কোশ্চেন। আচ্ছা, এটা আছে, এটা দেখি। আমি 2021 এটা আপলোড করতে হবে শুধু। কোয়েশ্চেন নাম্বার 8, এটার কথা বলতেছিল নাকি আয়েশা আনজেরিন? এই কোয়েশ্চেনটা আচ্ছা, in August 2020, scientists working in Cells PLC developed a new type of battery. In September 2020, Cells incorporated a subsidiary, Subvolta Limited. এটা একটা ভালো প্রশ্ন ছিল, তো এটা মনে আগে করা হয়েছে কিনা। এটার মধ্যে অনেকগুলো ইস্যু আছে। এটা হচ্ছে সেকশন 51 এর ইস্যু আছে, তারপরে হচ্ছে 172 এর ইস্যু আছে, আর এটার মধ্যে তিনটা ইস্যু আছে। এটা একটা মিক্সড কোয়েশ্চেন, খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে লিফটিং দ্য ভেইল প্লাস ডিরেক্টর ডিউটিস, কিন্তু দুইটা চ্যাপ্টার দিলেও সহজ প্রশ্ন দিয়েছিল। তো এখন এখানের মধ্যে ইন অগাস্ট 2020 সায়েন্টিস্ট ডেভেলপ করছে হচ্ছে ফর সেল পিএলসি, যে তারা একটা নতুন টাইপের ব্যাটারি ডেভেলপ করছে। আর সেপ্টেম্বরে সেল ইনকর্পোরেটেড সাবসিডিয়ারি, যার নাম দিছে হচ্ছে সাবভোল্টা, টু মেক দ্য ব্যাটারি। এ উইক বিফোর সাবভোল্টা ওয়াজ ইনকর্পোরেটেড, মানে সাবভোল্টা ইনকর্পোরেশন হওয়ার আগে, তাহলে ইনকর্পোরেশন রবার্টা, তাহলে রবার্টা তখনও সাবভোল্টা ইনকর্পোরেশন হয় নাই, এস লিমিটেড ইনকর্পোরেশন হয় নাই। The director of sales signed a lease for a factory of Subvolta was to occupy, adding the word signed Subvolta without personal liability above her signature. তাহলে সহজ ইস্যু, যে একটা কোম্পানি ইনকর্পোরেশন হওয়ার আগে যত লায়াবিলিটি থাকবে সব লায়াবিলিটি হবে হচ্ছে কোম্পানির যে প্রমোটার, তার রবার্টার লায়াবিলিটি হবে। ঠিক আছে, সব লায়াবিলিটি হবে হচ্ছে রবার্টার, কিন্তু এই লায়াবিলিটি অ্যাভয়েডের সুযোগ আছে
যদি এগ্রিমেন্টের মধ্যে বলা থাকে যে আমি কিন্তু পার্সোনালি লায়াবল হব না, কোম্পানির কর্পোরেশন হলে কোম্পানি লায়াবল হবে, তাহলে এটা হচ্ছে দেখবা আর্টিকেল অ্যাসোসিয়েশনের যে ইস্যুটার এটা লাস্টের দিকে দেওয়া আছে যে কমন ল পজিশন যেটা তোমার এটা অ্যামেন্ডেড হয়েছে আন্ডার সেকশন 51, আর সেকশন 51-এ বলতেছে প্রি ইনকর্পোরেশন যত কন্ট্রাক্ট হবে এটার জন্য লায়াবিলিটি হয়ে যাবে হচ্ছে কোম্পানির যে প্রমোটার তার। এখানে আমাদেরকে তিনটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এই তিনটা দেওয়া আছে এবং কেসের নাম হচ্ছে ফোনোগ্রাম এন্ড লেইন। ঠিক আছে, তবে এখানে মনে রাখতে হবে যে যেটা 3 নাম্বার পয়েন্ট, যেটা যে থার্ড পয়েন্টটা এখানের মধ্যে যেটা আমাদের এই কোশ্চেনে অ্যাপ্লিকেবল হবে, যে যদি ওই প্রমোটার বলে দেয় এক্সক্লুশন অফ লায়াবিলিটি, যে পার্সোনাল লায়াবিলিটি ইজ অ্যানাদার ডিফল্ট, ইন আদার ওয়ার্ডস ইট ক্যান বি এক্সক্লুডেড অ্যান্ড এগ্রিমেন্ট টু দ্য কন্ট্রারি, তাহলে কোম্পানির ইনকর্পোরেশন হওয়ার, যখন ইনকর্পোরেশন হয়ে যাবে সব লায়াবিলিটি তখন কোম্পানির হয়ে যাবে এবং তার কোনো পার্সোনাল কোনো লায়াবিলিটি থাকবে না। এখানে কিন্তু এটা ইনক্লুড করা ছিল এবং এই ফোনোগ্রাম এন্ড লেইন কেসটা আবার পরবর্তীতে ব্রেমিস্ট কেসে অ্যাপ্লাই করা হয়েছে। তো তোমার তো ইস্যুটা কভার হয়ে গেল, এখানে তো দেওয়াই আছে এই ইস্যুটা। তাহলে উইল রবার্টা বি পার্সোনালি লায়াবল, তাহলে ওইখানে ইস্যু 9টা পুরোটা লিখে দিলেই তোমার হয়ে যাবে। তুমি বলবা যে যদি এই ক্লজটা না দেওয়া থাকতো, এই ক্লজটা যদি না দেওয়া থাকতো সাইন ফর সাব ভোল্টার লিমিটেড উইদাউট পার্সোনাল লায়াবিলিটি, তাহলে সে লায়াবল হয়ে যেত। এই লিজের যে রেন্ট এটা তার দেওয়া লাগতো। এখন যদি রেন্ট বকেয়া হয়ে থাকে, বকেয়া রেন্ট দিতে হবে হচ্ছে গিয়ে সাব ভোল্টার, বকেয়া রেন্টের কোনো লায়াবিলিটি রবার্টার উপরে আসবে না। অ্যান্সার হয়ে গেল, একদম পুরা সুন্দর করে লটা এখানে লেখা আছে, খালি প্যারাফ্রেজিং করে বসাই দিবা। আচ্ছা, আরেকটা ইস্যু যদি আমরা দেখি, সাবভোল্টা বিগ্যান প্রডিউসিং দ্য নিউ ব্যাটারি ইন October 2020. By December 2020, it was apparent that many of Subvolta's employees were becoming ill as a result of handling chemicals involved in the production process. যে ব্যাটারি প্রডিউস করতে করতে অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। Those employees were threatening to sue Subvolta. এমপ্লয়িরা এখন মামলা করতে চাচ্ছে সাবভোল্টার বিরুদ্ধে। দ্য প্রোডাকশন প্রসেস হ্যাড বিন ডিজাইনড ইন অ্যাকর্ডেন্স উইথ সেলস জেনারেল গাইডলাইন্স অন হেলথ অ্যান্ড সেফটি উইথ সেলস সেন্ট টু অল ইটস সাবসিডিয়ারিজ। তাহলে এখানে এক্সামিনার বলতে চাচ্ছে যে এই তাদের যে ইনজুরির জন্য তারা কি সেল পিএলসি কে লায়াবল করতে পারবে কিনা, এখানে সম্ভাবনা কম। তুমি প্রথমে দিবা হচ্ছে অ্যাডামসেন কেপ, থমসন অ্যান্ড রেনউইক, তারপরে দিবা এ ভার্সেস ইউনিলিভার, দুইটার কোনোটাই এখানে করেনি। মানে দুইটা কোম্পানির ব্যবসা সেম হতে হবে। তাহলে সেল কোম্পানি যে মানে তোমার সেল কোম্পানি এবং হয়তো সাবভোল্টার ব্যবসা সেম, তারা ব্যাটারি তৈরি করে, এরাও ব্যাটারি তৈরি করে, কিন্তু এখানে আমরা দেখতেছি না যে সেল পিএলসি সাবভোল্টার পুরো ম্যানেজমেন্ট কন্ট্রোলে নিয়েছিল অথবা অ্যাটলিস্ট হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে তারা কন্ট্রোল নিয়েছিল। তারা শুধু জেনারেল গাইডলাইন্স দিয়েছিল, যেটা তারা সব সাবসিডিয়ারি কোম্পানিকেই দেয়। সো জেনারেল গাইডলাইন্স যদি দিয়ে থাকে, আনলেস দে এজিউম রেসপন্সিবিলিটি ফর হেলথ অ্যান্ড সেফটি, যে তোমার এমপ্লয়ীদের গগলস দেওয়া, হ্যান্ড গ্লাভস দেওয়া, তারপরে হচ্ছে ইউনিফর্ম দেওয়া, তারপরে হেলমেট দেওয়া, এগুলো সব আমাদের কাজ। আনলেস তারা হেলথ অ্যান্ড সেফটি, ওয়াশিং ফেসিলিটিস সব দায়িত্ব না নিবে, ততক্ষণ তো আমরা বলতে পারতেছি না যে তারা দায়িত্ব বুঝে নিয়েছে। এটা তো হলে তো হবে না, তাহলে এখানে লায়াবিলিটি ইম্পোজ করা যাবে না, আনলাইকলি। তুমি ডিসকাস করবা, তারপরে তোমার আর্গুমেন্ট ডিফারেন্ট হতে পারে। তারপরে তুমি লাঙ্গাউইয়ান বেদান্টা কেস, অকপাবি, এই কেসেস গুলোও তুমি অ্যাড করে দিবা। মানে 4-5টা তো কেস আছে, 4-5টা কেসই মেনশন করে ফেলবা। তাহলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে উইল সেলস বি লায়াবল, তুমি বলবা আনলাইকলি কেসগুলো অ্যাপ্লাই করে। In February 2021, Subvolta decided to stop making the battery. Subvolta's directors resolved to transfer all Subvolta assets to Acid-Hyde Limited, another subsidiary of Cells. এখন এটা যদি করে, সব টাকা পয়সা চলে যায় অন্য একটা কোম্পানিতে, তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা কোম্পানি রিস্ট্রাকচারিং এর জন্য এটা করতেই পারে।
অড এন্ড বেলহেভেন কেসে এটা বলে দেওয়া আছে যে একটা কোম্পানি অনেক সময় তার একটা সাবসিডিয়ারি থেকে আরেকটা সাবসিডিয়ারিতে জমি নিয়ে যায়, মেশিনারিজ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, এটা করতে পারে, এটা জেনুইন ইকোনমিক পলিসি হলে। আর তারা যদি শুধুমাত্র এমপ্লয়ীদের টাকা দেওয়া লাগবে না এই কারণে যদি করে থাকে তাহলে তো এটা করতে পারবে না, তাহলে তো এটা ফ্রড এবং ফাসাডের মধ্যে পড়ে যাবে। তাহলে দেখতে হবে যে এটা কি জেনুইন মোটিভ ছিল কিনা। তাহলে এখানে তুমি এই অ্যাডামস ভার্সেস কেট কেসের যে 3টা এক্সেপশন আছে ওই 3টা এক্সেপশনের কোনোটা পড়ে কিনা এটা এখানে অ্যাপ্লাই করতে হবে, মানে এটাও এটার সাথে কানেক্টেড। আর এখানে আরেকটা কোশ্চেন এক্সামিনার দিয়েছে, সেটা হচ্ছে ডিড দ্য ডিরেক্টর সাবভোল্টা ব্রিচ 172 ইন ট্রান্সফারিং সাবভোল্টাস অ্যাসেটস। এটা কোনো সমস্যা নেই, টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি তারা এটা করতে পারে। আর সেকশন 172 এর যে টেস্ট এটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, শুধু তাদেরকে দেখাইতে হবে ডিসিশনটা মেক করার আগে আমরা সেকশন 172 এর সাবসেকশন 1 এর যেই ফ্যাক্টরস গুলো আছে আমরা ফ্যাক্টরস গুলো সবগুলা কনসিডার করেছিলাম, 6 ফ্যাক্টরস আমরা কনসিডার করেছিলাম, এবং আমাদের ডিসিশনটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি আউটরেজিয়াস হবে, ডিফারেন্স অফ লজিক হবে, কমপ্লিটলি ব্যাড ফেথ প্রমাণ করা যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিসিশনটা নিয়ে কোনো রকমের চ্যালেঞ্জ করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের গুড ফেথ দেখালেই চলবে, গুড ফেথ এবং সাবজেক্টিভ টেস্ট। এখানে 172 এর ব্রিচ প্রুফ করাটা ভেরি আনলাইকলি। ক্লিয়ার? এখন কি বুঝতে কোনো প্রবলেম আছে কিনা কোশ্চেনটা দেখো। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটাও দেখলাম। আচ্ছা, আর অক্টোবরের কোশ্চেনটা এখানে আপাতত নাই, এটা পরে তাহলে একটু দেখে দিতে হবে। এটা কিসের কোশ্চেন ছিল অক্টোবরের? এটা আমাদের ডান, এটা ডান, শুধু এটা বাকি আছে, এটা লেফট, এটা নট ডান। এটা কিসের কোশ্চেন ছিল? ও, এটাও লিফটিং দ্য ভেল। আচ্ছা, বুঝতে পারছি, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন না আমরা 2022-এর মেয়ের একটা যেটা কোশ্চেন দিয়েছিল 2022-এর, ওটা একটু এসেটা দেখে আসি, তারপরে আমরা আবার আরেকটা প্রবলেম কোশ্চেন। 2022-এর মেয়ের কোশ্চেন নাম্বার 4, 2022-এর মেয়ের কোশ্চেন নাম্বার 4। দুই হাজার বাইশের মেয়ের কোন জোন? এটা নাকি? দুইটাই আমরা দেখে ফেলি। তাহলে এটা হচ্ছে 2022 মে, এটা হচ্ছে জোন বি, আর এটা হচ্ছে জোন 2022 মে, জোন বি। জানতে চাইছে হচ্ছে যে কোনটা, তাহলে এটা হচ্ছে ক্রেডিটর প্রোটেক্টেড হয় আন্ডার সেকশন 214 ইনসলভেন্সি অ্যাক্ট। আর ইউকে কোম্পানিরও ডাজ লিটল টু মেক কোম্পানিজ পুট ইন্টারেস্ট, এটা তো একটু আগে যেটা আমরা ডিসকাস করলাম, আজকের এক্সাক্ট কোশ্চেনটা, যে আজকে যেটা আমরা ডিসকাস করলাম এটারই ম্যাটেরিয়ালসটা গ্রুপে দিয়েছি, মানে এটা প্রায়ই আসে। হ্যাঁ, এটা প্রায়ই আসে, মানে শেয়ার হোল্ডার এন্ড স্টেক হোল্ডার।
এটা প্রায়ই আসে এখন, এটা প্রায়ই আসে এই কোশ্চেনটা। হাউ উড অ্যান্ড শুড ইউকে কোম্পানি ল রিফর্ম টু এনশিওর রানিং দ্য কোম্পানি ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে এবং নতুন কেসও আছে এটার ব্যাপারে। আমার মনে হচ্ছে এটা এবার দিবেই, এটা কিন্তু খেয়াল রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই পোস্ট অফিস লিমিটেডের যেহেতু কেসটা আসছে এবং এই কেসটা নিয়ে উনি আর্টিকেল লিখছে কষ্ট করে, এবং পোস্ট অফিস লিমিটেড নিয়ে এখন ইংল্যান্ডে তোড়পাড় চলতেছে যে শেয়ার হোল্ডার প্রাইমেসি মনে হয় আর মানে থাকবেই না। আমার মনে হয় যে হয় মানে পুরোপুরি ইংল্যান্ডের লটা স্টেক হোল্ডারের ফেভারে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার না হলে অ্যাটলিস্ট এখন এনলাইটেন শেয়ার হোল্ডার ভ্যালু ছাড়া কোনো কথাই শুনবে না কোর্ট। কারণ এত বড় একটা ডিজাস্টার, 900 জন লোকের ব্যাংকাপসি, 900 জন লোকের তোমার ফাইন্যান্সিয়াল লস, 900 জন লোকের মধ্যে অনেকজনের সুইসাইড, এত বড় একটা স্ক্যান্ডেল শুধুমাত্র শেয়ার হোল্ডার প্রাইমেসির জন্য, এটা ইংল্যান্ডে বিরাট একটা তোমার চেঞ্জ নিয়ে আসবে। বুঝতে পারছো? এটা এবার দিবেই শেয়ার হোল্ডার এবং স্টেক হোল্ডার, এটা কিন্তু মনে রাখবে, এটা সবাই অবশ্যই করে ফেলবা। আর এটা হচ্ছে মানে এটা তো আমরা করি নাই, মানে তোমার ইয়েটার এই যে 4A যে এটা হচ্ছে কিভাবে মানে একটা কোম্পানি ক্যাপিটাল কালেকশন করে। তাহলে আর কোনো কোয়েশ্চেন আমাদের আছে কিনা? 2023 জোন বি কোয়েশ্চেন নাম্বার 5 লাস্ট কোয়েশ্চেন হিসেবে, তাহলে আমরা ওইটাই দেখে নিই। তারপর আরো অনেকগুলো কোয়েশ্চেন তোমরা বের করে রাখো, আমরা দরকার হলে নেক্সট ক্লাসে মানে আগামীকালকে আবার এই কোয়েশ্চেনগুলো দেখে ফেলবো। সেম টাইমে আগামীকালকে ক্লাস দিলাম, তাহলে আগামীকালকে আমরা এই কোয়েশ্চেনগুলো যেগুলো বাকি থাকবে সেগুলা গ্রুপে দিয়ে দিলে ভালো হয় আর কি, তাহলে আমরা ক্লাসে এগুলো সলভ করে ফেলবো। তাহলে লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে পুষ্পিতা, যে কোয়েশ্চেনটা দিছে সেটা হলো 2023-এর জোন বি মে কোয়েশ্চেন নাম্বার 5। 2023 জোন বি কোয়েশ্চেন নাম্বার 5 কোম্পানি এটা এই কোশ্চেনটা নাকি পুষ্পিতা? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে যে প্যারেন্ট পিএলসি owns two subsidiary companies. Parent PLC owns two subsidiary companies. একটা হচ্ছে এস্টার লিমিটেড, আর একটা হচ্ছে বিগোনিয়া লিমিটেড। Until January 2022, parent owned another subsidiary, ড্যাফোডিল লিমিটেড। তাদের আরেকটা কোম্পানি ছিল যেটার নাম ছিল হচ্ছে ড্যাফোডিল লিমিটেড, which made fertilizer. However, in January 2022, parent agreed to sell all its shares to Daffodil to Lobelia PLC. ড্যাফোডিলের যত শেয়ার আছে তারা এগুলো বিক্রি করে দিয়েছে টু Lobelia PLC. In the contract between parent and Lobelia for the sale of the shares, parent agreed not to make or sell fertilizer for 4 years. প্যারেন্ট এগ্রি করেছে যে তারা 4 বছরের জন্য ফার্টিলাইজার তৈরি করবে না।
ঠিক আছে, তাহলে কন্ট্রাক্টটা হয়েছে হচ্ছে গিয়ে এই প্যারেন্ট পিএলসির সাথে, কন্ট্রাক্ট হয়েছে হচ্ছে লোবিলিয়া পিএলসির। তারা নেক্সট 4 বছর কোনো রকমের ফার্টিলাইজার তৈরি করবে না। তারা তো তাদের এই ড্যাফোডিল সাবসিডিয়ারিটাকে দিয়ে ফার্টিলাইজার তৈরি করাইতো, এখন তারা এটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, যে রোজির মনে হয় এখানে একটা কোয়েশ্চেন ছিল 2021-এর জোন এ, দেয়ার ইজ এ স্মল ইস্যু অন থ্যাংক ইউ মানি। কেন থ্যাংক ইউ মানি মানে এটা থ্যাংক ইউ মানি হতে পারে গোল্ডেন হ্যান্ডশেক আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে থ্যাংক ইউ মানি যেটা হতে পারে, তোমার যে কনটেক্সটে দিছো সেটা হচ্ছে সেকশন 176। বুঝছো তোমার কোশ্চেনটা, রোজি যে কোশ্চেনটা দিয়েছো এখানের মধ্যে, এটা হচ্ছে 176। ওই যে স্ট্রিট যে টাকাটা নিছিল, ওই যে তোমার 30,000 পাউন্ড হিসেবে, তোমার কোশ্চেনটাও সেম। ওই যে স্ট্রিটকে কিন্তু ভোট তোমার ওই মানে রিজেক্ট করার জন্য ওই গলফ কোর্সটা করা মানে করতে হবে না, যখন সে ভোট দিছে তখন তো জেরার্ড আর তার মানে ফাদার মিলে, ডোরিস মিলে গলফ কোর্স কিনে ফেললো। প্রথম কোশ্চেনটা যেটা আমরা সলভ করলাম, তো ওতে তো খুশি হয়েছে তারা, খুশি হয়ে তোমার 30,000 পাউন্ড দিছে, এটাও থ্যাংক ইউ মানি আর কি। থ্যাংক ইউ মানি হলে তো 176 এর ব্রিচ হবে। আচ্ছা, তাহলে এখন রোজির ওই কোশ্চেনটা আমরা দেখলাম মাঝখান দিয়ে। আর আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেছি যে এখন ড্যাফোডিল তোমার শেয়ারগুলো এখন মানে তোমার নিয়ে নিছে হচ্ছে গিয়ে লোবিলিয়া, আর এখন তারা কোনো রকমের বানাবে না। আচ্ছা, তাহলে যদি এই কন্ট্রাক্ট হয়ে থাকে, তাহলে এই কন্ট্রাক্ট তো ব্রিচ করতে পারবে না হচ্ছে প্যারেন্ট পিএলসি। In October 2022, Aster accidentally invented a revolutionary new form of fertilizer. Aster হচ্ছে তাদের আরেকটা সাবসিডিয়ারি। Aster's directors, who had all been appointed by parent, decided that Aster should make and sell this fertilizer, which it is now doing. Parent invested an additional 2 million of share capital in Aster to enable develop this business. তাহলে এখন এই দুইটা কোম্পানি আইনের চোখে আলাদা আলাদা কোম্পানি, প্যারেন্ট পিএলসি এবং অ্যাস্টার। আমরা দেখতেছি যে এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে যারা বসে তাদেরকে একদম ডে টু ডে অ্যাক্টিভিটিজের মধ্যে ইন্টারফেয়ার করে হচ্ছে এই প্যারেন্ট পিএলসি। তাদের একদম ফুললি কন্ট্রোলে আছে হচ্ছে এই কোম্পানিটা। এই কোম্পানি যেভাবে বলে সেভাবে তারা চলে। তার মানে এরা হয়ে গেছে হচ্ছে গিয়ে শ্যাডো ডিরেক্টর, এরা হয়ে গেছে শ্যাডো ডিরেক্টরের মতো, সেকশন 214 সাবসেকশন 7 এর মতো সিচুয়েশন। আর হচ্ছে গিয়ে যে তোমার এই কোম্পানিটা এখন হয়ে গেছে অ্যাস্টার লিমিটেড, হয়ে গেছে হচ্ছে এজেন্ট। ঠিক আছে, এজেন্ট অফ দ্য সাবসিডিয়ারি। তো প্যারেন্ট এন্ড আদার সাবসিডিয়ারিজ, parent's other subsidiary Begonia Limited makes explosives. In 2022, a large explosion occurred at Begonia's factory, injuring many workers and neighbors. The explosion occurred because of safety defects in Begonia's manufacturing process. Parent had been aware of these defects for some months, but took no steps to make Begonia address them. Indeed, parent removed one of the Begonia's directors when that director tried to get Begonia's board to increase spending on health and safety. Parent's website proclaims that parent ensures the highest safety standards throughout all group companies. The parent's website proclaims that parents ensure highest safety standards throughout all group companies. তাহলে এখন বিগোনিয়ার লিমিটেডের হেলথ এন্ড সেফটি ঠিক না থাকার জন্য যেটা হয়েছে যে তাদের অনেকগুলা এমপ্লয়ি প্লাস হচ্ছে গিয়ে ওয়ার্কার মানে নেইবার্স তারা এফেক্টেড হয়েছে যখন এক্সপ্লোশনটা হলো। এটার জন্য কি তারা সু করতে পারবে কিনা হচ্ছে প্যারেন্ট পিএলসি কে লায়াবল করতে পারবে কিনা। এক্সামিনার আমাদেরকে দুইটা কোশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে লোবিলিয়া
লোবিলিয়া যারা ড্যাফোডিলের শেয়ারগুলা কিনেছিল তারা কি সু করতে পারবে কিনা, হচ্ছে লোবিলিয়া তারা কি সু করতে পারবে কিনা প্যারেন্ট পিএলসি কে এই কন্ট্রাক্ট ব্রিচ করার জন্য। যখন বলবে যে তোমরা তো ব্রিচ করছো, বলছো 4 বছর বিক্রি করবা না, তো এখন তাহলে তোমরা করতেছো কেন? তখন প্যারেন্ট পিএলসি বলবে আমি তো করতেছি না, করতেছে তো হচ্ছে গিয়ে অ্যাস্টার। ইন দ্য আই অফ ল অ্যাস্টার তো একটা সেপারেট কোম্পানি। এখন তখন লোবিলিয়াকে বলতে হবে যে এই প্যারেন্ট কোম্পানি আর এই কোম্পানিটা হচ্ছে সেম, এটা তারই এজেন্ট। আমরা যদি অ্যাডামস ভার্সেস কেপ কেসটা দিয়ে অ্যাডামস ভার্সেস কেপের 3 নাম্বার এক্সেপশন দিয়ে প্রমাণ করতে পারি যে অ্যাস্টার লিমিটেড হচ্ছে প্যারেন্ট কোম্পানিরই এজেন্ট, বা প্যারেন্ট পিএলসি তাদের যে লায়াবিলিটি এটাকে অ্যাভয়েড করার জন্য, ইভেশন অফ এই লায়াবিলিটি, এটার জন্য তারা নিজেরা সার প্রডিউস না করে ওই সারটা প্রডিউস করাচ্ছে অ্যাস্টারকে দিয়ে, হ্যাঁ, তাহলে তো আমরা বেল লিফট করতেই পারবো। কারণ অ্যাডামস এন্ড কেপ কেসে তো আমাদের 3টা এক্সেপশন দেওয়াই আছে, ফ্রড এন্ড ফাসাড, আর হচ্ছে গিয়ে এজেন্সি, আর যদি কোম্পানিটা ফর্ম করা হয় এমন ভাবে যে সাবসিডিয়ারি লায়াবিলিটি প্যারেন্টের উপরে দেওয়া যায়। সো এটা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার, যে লোবিলিয়া কি অ্যাকশন আনতে পারবে কিনা এগেইনস্ট অ্যাস্টার অর প্যারেন্ট ইন রেসপেক্ট অফ অ্যাস্টারস ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল অফ ফার্টিলাইজার। আর সেকেন্ডটা হচ্ছে টর্টের লায়াবিলিটি, যেটা যে যারা ইনজুরি সাফার করেছে এমপ্লয়ি এবং হচ্ছে গিয়ে নেইবার্স, হ্যাঁ, এমপ্লয়ি গ্রুপ এবং নেইবার গ্রুপ সু করতে গেলে ওই লাঙ্গাওয়ান বেডানটা কেস আনতে হবে, তারাও পারবে আর এমপ্লয়িরাও পারবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমাদের প্যারেন্ট কোম্পানি কি ফুললি রেসপন্সিবিলিটি নিয়েছিল কিনা। ঠিক আছে, তাহলে আমরা যদি বি নাম্বার ইস্যুতে প্রথমে ফোকাস করি, যে নেইবার এবং এমপ্লয়িরা যদি টর্টের জন্য এদেরকে সরাসরি সু করতে চায়, খেয়াল রাখবা যে টর্টে যখন সু করে তখন আর ওয়েল লিফটিংটা লাগে না, কারণ তখন তো আমি তাকে নেগলিজেন্সের সু করবো। আমি বলবো যে সে তার ডিউটি ব্রিচ করছে, এটা কিন্তু ওয়েল লিফটিং এর কোনো প্রয়োজন নাই। এখানে সরাসরি এমপ্লয়ি প্লাস এই যারা নেইবার্স আছে তারা তোমার এই কোম্পানিকে লায়াবল করতে পারবে, এই প্যারেন্ট পিএলসি কে তারা লায়াবল করতে পারবে, টর্টের আন্ডারই লায়াবল করতে পারবে। ঠিক আছে, টর্ট অফ নেগলিজেন্সের আন্ডারে তাদেরকে লায়াবল করতে পারবে। কিন্তু কন্ডিশন হচ্ছে যে আমাদের এখানে যে কেসেস গুলো আছে চ্যান্ডলার এন্ড কেপ, এটার আমাদের মানে রিকোয়ারমেন্টস গুলা যেগুলো দেওয়া ছিল 3টা রিকোয়ারমেন্ট, তারপরে থমসন এন্ড রেনউইক, থমসন কেস, তারপরে ইউনিলিভার, এগুলোর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো লিখতে হবে তোমাকে। যে এখন কারেন্ট যে রিকোয়ারমেন্টস, যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানির বিজনেসটা সেম হতে হবে। ঠিক আছে, তোমার প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারির যদি বিজনেসটা সেম না হয়, এবং এখানে কোড সবসময় যেটা দেখবে যে প্যারেন্ট কোম্পানি এখানে কোনো মানে নেগলিজেন্ট অ্যাক্ট করেছে কিনা, নেগলিজেন্ট এখানে থাকতে হবে অ্যাক্ট, ওমিশন থাকলে হবে না, ফেলিওর টু অ্যাক্ট থাকলে হবে না, ওমিশনের জন্য লায়াবিলিটি আসবে না, অ্যাক্ট থাকতে হবে। এখানে থাকতে হবে একটা অ্যাক্ট, কারণ ল অফ টর্ট নেগলিজেন্সের জন্য লায়াবল করে না, সুতরাং কোম্পানি ল নেগলিজেন্সের জন্য লায়াবল করবে না। ঠিক আছে, এখানে আমাদের মানে বিজনেসটা কি সেম ছিল কিনা, তাহলে প্যারেন্ট পিএলসির বিজনেস যেটা, প্যারেন্ট পিএলসি কি এক্সপ্লোশনের ব্যবসা করতো, এটা তো এখানে কোশ্চেনের মধ্যে বলা নাই। তাহলে বেগোনিয়া তো এক্সপ্লোসিভের ব্যবসা করে, তাহলে বিজনেসটা কি সেম কিনা। তারপরে হচ্ছে কি প্যারেন্ট কোম্পানি কি সাবসিডিয়ারি কোম্পানির হেলথ এন্ড সেফটি রেসপন্সিবিলিটি নিয়েছিল কিনা, এই সেন্টেন্সটা দেখে তো মনে হয় নিয়েছিল। প্যারেন্ট এনশিওর হায়ার স্ট্যান্ডার্ডস, এইখানে হয়তো
মানে যদি বিজনেসটা সেম হয়ে থাকে, প্যারেন্ট কোম্পানিও যদি তোমার এই এক্সপ্লোসিভের ব্যবসা করে থাকে, এটা বিজনেস যদি সেম হয়ে থাকে, তাহলে তারা যদি রেসপন্সিবিলিটি এজিউম করে থাকে যে হেলথ এন্ড সেফটির ব্যাপারে আমরা রেসপন্সিবিলিটি নিব, হ্যাঁ, তাহলে তারা যে নেয় নাই রেসপন্সিবিলিটি, বা তাদের এই হেলথ এন্ড সেফটি মেজার্সটা ছিল হচ্ছে তোমার ইনএফেক্টিভ। কারণ তারা যেটা করছে সেটা হচ্ছে যে প্যারেন্ট জানতো যে কয়েক মাস ধরে তারা এরকম প্রবলেম হচ্ছে এখানে, সেফটি ডিফেক্টস ইন বেগুনিয়াস ম্যানুফ্যাকচারিং প্রসেস, এবং তারা কোনো মানে আহ, এটার জন্য কোনো রকমের মেজার্স তো নেয়ই নাই, উল্টা আরো একটা ডিরেক্টরকে ডিসমিস করে দিয়েছে। তাদের তো একটা অ্যাক্ট আছেই, নেগলিজেন্ট অ্যাক্ট। স্যার এইসব ক্ষেত্রে কি রেসপন্সিবিলিটিটা অ্যাজিউম করে নিতে হবে এন্ড দেন ওভাবে লিখতে হবে? এই যে হ্যাঁ, এটাই তো রেসপন্সিবিলিটি এজিউম করা, যে proclaims that parent ensures highest safety standards throughout all groups। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে অল দ্য রিকোয়ারমেন্টস এখানে হয়তো স্যাটিসফাইড হয়ে যাবে, যে এই রিকোয়ারমেন্টস গুলো আছে। খালি একটা জিনিস আমরা একটু ধরে নিব, দুইটা কোম্পানির বিজনেস কি সেম কিনা, আর বাকি দুইটা এখানে স্যাটিসফাইড, যে রেসপন্সিবিলিটি এজিউমও করেছে, আর আরেকটা জিনিস হচ্ছে তাদের অ্যাক্টও ছিল, বিকজ তারা একজন ডিরেক্টরকে ডিসমিস করে দিছে যে হেলথ এন্ড সেফটি নিয়ে কথাবার্তা বলতে গেছিল, তাহলে এখানে অ্যাক্টও আছে। তাহলে আমরা বলতে পারবো যে এমপ্লয়িও সু করতে পারবে, নেইবাররাও সু করতে পারবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে ইট ইজ ভেরি লাইকলি যে অল দ্য রিকোয়ারমেন্টস উইল বি স্যাটিসফাইড, অল দ্য রিকোয়ারমেন্টস আর লাইকলি টু বি স্যাটিসফাইড। ঠিক আছে, প্রথমটা আমরা শুধু এজিউম করে নিতে হবে আর কি, বিজনেসের ব্যাপারটা, আর বাকি সবকিছু এখানে স্যাটিসফাই করা যাবে। আর যদি প্রথমটা সেম না হয়, বিজনেস যদি সেম না হয়, তাহলে তো আর করা যাবে না। আচ্ছা, প্রথম কোশ্চেনে যে অ্যান্সারটা আসে যে লোবিলিয়া এখন কার বিরুদ্ধে মামলা করবে, কারণ লোবিলিয়া সাথে চুক্তি হয়েছে প্যারেন্ট পিএলসির, কিন্তু ব্যাটারি বানাচ্ছে হচ্ছে গিয়ে এস্টার, মানে ফার্টিলাইজার বানাচ্ছে হচ্ছে এস্টার লিমিটেড। তাহলে এইখানের মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার বলতে হবে যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি হচ্ছে আলাদা কোম্পানি, সো জেনারেলি আমাদের কারো এগেনস্টেই কোনো ক্লেম থাকবে না, প্যারেন্ট পিএলসির এগেনস্টে ক্লেম থাকবে না, বিকজ তারা তো ফার্টিলাইজার বানাচ্ছে না। আবার এস্টার লিমিটেডকে লায়াবল করা যাবে না, বিকজ এস্টারের সাথে আবার তার কোনো চুক্তি নাই। তাহলে এস্টার লিমিটেডের সাথে আমার কোনো চুক্তি নাই, আর হচ্ছে প্যারেন্ট লিমিটেড বানাচ্ছে না হচ্ছে ফার্টিলাইজার, দুই দিক থেকে বিপদে পড়ে যাচ্ছে হচ্ছে লোবিলিয়া। এখন লোবিলিয়া যদি আটকাতে চায় ইদার প্যারেন্ট পিএলসি কে অথবা অ্যাস্টারকে, তাহলে ভেল লিফটিং ছাড়া তার কোনো গতি নাই। তখন আমরা বলবো যে এখানের মধ্যে ভেল লিফটিং করা যাবে যদি দেখানো যায় যে প্যারেন্ট কোম্পানি তাদের লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্যই এই কাজটা করছে, অ্যাস্টারকে দিয়ে করাচ্ছে, অ্যাস্টারের ডিরেক্টরকে তারা ইউজ করতেছে, অ্যাস্টারে তারা 2 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে, এবং তাদের রিভলিউশনারি ফার্টিলাইজারটা তারা ওটার মাধ্যমে প্রফিট করতেছে। তাহলে এখানে আমাদেরকে ভেলটা লিফট করার জন্য অ্যাডামস এন্ড কেপ কেসের যে 3টা এক্সেপশন, এই 3টা এক্সেপশনের মধ্যে এজেন্সি এক্সেপশনটা নিয়ে আসতে হবে, যে এস্টার হচ্ছে এজেন্ট অফ প্যারেন্ট পিএলসি এবং সে তারা ফ্রড করতেছে, এটা ফাসাদ। যখন সু করতে আসবে যেন বলতে পারে যে আমরা তো ফার্টিলাইজার বানাচ্ছি না, বানাচ্ছে তো এস্টার, আমরা কই কন্ট্রাক্ট ব্রিচ করলাম। এই দুইটা কেস দিয়ে তুমি বলবা যে এখানে ভেলটা লিফট করা পসিবল, কারণ এখানে তো ফুল কন্ট্রোল তারা নিয়ে নিচ্ছে, কারণ এই বোর্ডগুলো ডিরেক্টরকে তারাই ম্যানেজ করে। হ্যাঁ, এটা ইভেশন অফ লায়াবিলিটির কেস, এটাই তো আমরা বললাম, ইভেশন অফ লায়াবিলিটি। আর এখানে বলতে হবে যে এজেন্সি প্রিন্সিপাল।
স্যার এখানে কি এই জিনিসটা আর্গিউ করা যাবে যে অ্যাস্টারের ডাইরেক্টররা তো আগে অ্যাপয়েন্টেড হয়েছিল বিফোর লবেলা ওয়াজ ইভেন এস্টাবলিশড, তো হ্যাঁ, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই। ওই ব্যান হার্সেন কেসে বলেছে যে কোম্পানিটা যে সময়ই ফ্রডুলেন্ট পারপাসে ব্যবহার করবে তখনই এটা চলবে। কোম্পানিটা যে একদম ফ্রড করার জন্যই ফর্ম করতে হবে, ইট ইজ নট নেসেসারি। একটা কোম্পানি যদি সাবসিডিয়ারি কোম্পানি যদি 20 বছর আগেও ফর্ম করা হয়ে থাকে, কারেন্টলি যদি এটা প্যারেন্ট কোম্পানি তার লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য ইউজ করে থাকে, দ্যাট উইল অলসো বি সাফিসিয়েন্ট। ব্যান হার্সেম এন্ড আউটসাইড একটা কেস আছে, দেখবা দেওয়া আছে। ট্রাস্টর এন্ড স্মল বোন একটা কেস দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আর ফার্দার আর যা যা কোশ্চেন আছে এটা একটু গ্রুপে দিয়ে রাখো, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা আগামীকালকে বাকি কোশ্চেন গুলো আমরা দেখে ফেলবো, কারণ সময় তো বেশি একটা নাই। তার আগে আগে যার যে প্রবলেমস গুলো আছে বা যে কঠিন কোশ্চেন যেগুলা, আর এসে তো আসলে এখানে দ্য স্ট্যাচুটারি অ্যান্ড কমন ল রুলস এন্ড রেগুলেশন ডিরেক্টরস এন্ড অফিসার অথরিটি আর আননেসেসারিলি কমপ্লেক্স এন্ড এটা তো কমন সেন্স অ্যাপ্লাই করলেই পারা যায়। মানে যেরকম এটা তো আসছে ইয়ে থেকে, তোমার এই আল্ট্রাভাইরিস, তোমার যে কোশ্চেনটা স্ট্যাচুটারি অ্যান্ড কমন ল রুলস রিলেটিং টু ডিরেক্টরস এন্ড অফিসার্স অথরিটি অ্যান্ড আর আননেসেসারি কমপ্লেক্স, এই যে অ্যাকচুয়াল অথরিটি, অস্টেন্সিবল অথরিটি, টার্কোয়ান রুল, এগুলো হচ্ছে কমন ল। আর স্ট্যাচুট হচ্ছে গিয়ে তোমার সেকশন 40, 41, 171। তার মানে আল্ট্রাভাইরিসের অথরিটির অ্যাঙ্গেল থেকে তোমার এসেটা। বুঝতে পারছো শিপন? এটা হচ্ছে আল্ট্রাভাইরিসের। আমরা আল্ট্রাভাইরিসের তো ভালো একটা এসে দিছিলাম, এখানে অথরিটি এবং ইয়ের এসে দেওয়া, মানে তোমার এই ইয়েটা দেওয়া আছে, ক্যাপাসিটির ইস্যুগুলা সুন্দর করে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আরো ইস্যুগুলো বের করো, যত রকমের ইস্যু আছে আমরা এগুলা সলভ করে ফেলবো। ঠিক আছে।